ওকে, নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে যখন আমরা প্রণাম করব তখন আমি এই বলে প্রণাম করব। আমি যেন তোমার মতো হতে পারি, তোমার যা তেজ আছে যেন আমার ভেতরে আসে, তোমার যা জ্ঞান আছে যেন আমার ভেতরে আসে। ঠিক আছে? হ্যাঁ, এটাই আমরা করতে পারি। তাহলে আমার কথা হয়ে গেল। শুধু 12টা আমি বেশি সময় নিয়ে নিয়েছি, 3 মিনিট, ওদের কাছে ক্ষমা চাইছি। এবার আমি দাদাকে দেবো, উনি ওনার মতো করে চলবেন, আমি কিন্তু আবার চুপ। ঠিক আছে? আমি একজন শ্রোতা। ধন্যবাদ তোদেরকে। ব্যবস্থা করা যাবে, নিজেকে চিৎকার করতে হবে না চেষ্টা করবো। সুদীপবৃন্দ, যখন স্কুলে এলাম দেখলাম দেয়ালে অনেক ছবি দেওয়া আছে। কিডনির ছবি, লিভারের ছবি, লাংসের ছবি, হার্টের ছবি, চোখের ছবি। যে ছবিটা নেই সেটাই ভারতবর্ষের সবচেয়ে বিপদের কারণ হয়েছে। মন এবং বুদ্ধির কোনো ছবি নেই। আমাদের সব আছে, আমাদের মনটা নেই আর বুদ্ধিটা নেই, ফলে আমাদের সব থেকেও কিছু হচ্ছে না। আমি গতকালকে একজনকে জিজ্ঞেস করছিলাম যারা স্ট্যাটিস্টিক্স নেওয়া উচিত, যে 20 বছর ধরে, গত 20 বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে তারা জীবনে কোথায় পৌঁছেছে। যদি হিসেব করা যায় দেখা যাবে কোথাও পৌঁছয়নি। তার কারণ আমরা যে শিক্ষা লাভ করি এই শিক্ষা লাভটা অসম্পূর্ণ। দেখো, আমি ক্যাজুয়ালি কথা বলতে পারি না, কারণ বিষয়টা ক্যাজুয়াল নয়। মূল্যবোধের শিক্ষা এবং মনের শিক্ষাটা ক্যাজুয়াল নয়। কঠিন জিনিসকে সহজ করে বোঝা যায়, তরল করে বোঝা যায় না। আমরা সিস্টেম্যাটিক্যালি বছরের পর বছর ধরে মন এবং বুদ্ধিকে অবহেলা করে এসেছি। তার ফলটা কি হচ্ছে? একটা ক্লাস 4-এর বাচ্চা তার বন্ধুকে মুর্শিদাবাদে কয়েকদিন আগে খুন করেছে। সংখ্যায় বাড়ছে। আমাদের সময় যখন স্কুলে পড়তাম, আমি কলকাতার একটা খুব নামকরা সাহেব স্কুলে পড়তাম, সেখানে গরমের ছুটির সময় প্রত্যেক বছর আমরা কাঁদতাম, কারণ 1 মাস বন্ধুদের সঙ্গে দেখা হবে না। সেইটা এখন আর হয় না। এখন কোথাও দেখি না ছেলে মেয়েদের মধ্যে একটা অন্তরের সম্পর্ক আছে। সবাই সকলের কম্পিটিটর। কোচিং ক্লাসে যাই, পড়ি, ভালো নম্বর পাই, আমার শেষ হয়ে যায়। তারপরে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি তখন দেখা যায় জীবনটার মুখোমুখি হতে পারছি না। আমি সারা ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা করে বেড়াই, কলেজ, ইউনিভার্সিটি, IIT, IIM, সব জায়গায় এক চিত্র। তার কারণ হচ্ছে ওই স্কুলের দেয়ালে মনের ছবিটা নেই, স্কুলের দেয়ালে বুদ্ধির ছবিটা নেই। আর সেইখানে আমরা কেন বিবেকানন্দকে আনতে চাই? আমাদের বিবেকানন্দের প্রতি বাড়তি শ্রদ্ধা আছে বলে নয়। আমরা বুঝতে পেরেছি বিবেকানন্দ পড়লে অনেক সহজে জীবনটাকে বোঝা যায়। যখন স্কুলের অভিভাবক সম্মেলনে যাই, আমি অনেক অভিভাবক সম্মেলনে অংশগ্রহণ করি, বাবা মাদের জিজ্ঞেস করি বাচ্চাদের কি করান। বলেন স্কুলের পরে ছবি আঁকা শেখাই, সিনথেসাইজার বাজানো শেখাই, আবৃত্তি শেখাই, গান
শেখায়, সব শেখায়, শেখায় না কি করে মনটাকে বড় করতে হয়। আরে বাবা, ছবি আঁকতে গেলে যেমন একটা স্কিল দরকার হয়, ছবি আঁকা শিখতে হয়, তেমনি মনটাকেও বড় করতে গেলে মনের শিক্ষার প্রয়োজন আছে। এবং যদি মনের শিক্ষা না হয় তাহলে কোনো কিছুই জীবনে কাজে আসে না। তোমরা রবীন্দ্রনাথের ছবি দিয়েছো, একজন বিখ্যাত জাপানি শিল্পী, তার নাম ওকাকুরা। তিনি 1901 সালে কলকাতায় এসেছিলেন বিবেকানন্দকে জাপানে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানাতে। এবং তিনি বিবেকানন্দকে জিজ্ঞেস বলেন যে আপনি আমাকে জীবনের শিক্ষা দিন। বিবেকানন্দ বলেন, আমার শরীর সম্পূর্ণ ভেঙে গেছে, জোড়াসাঁকোয় যাও, সেখানে রবি ঠাকুর আছেন, তিনি তোমাকে জীবনের শিক্ষা দেবেন। যখন ওকাকুরাকে এই কথা রবীন্দ্রনাথকে বলেন, রবীন্দ্রনাথ বলেন যদি ভারতবর্ষকে চিনতে চাও তাহলে বিবেকানন্দকে চেনো, কারণ তার মধ্যে সবকিছুই ইতিবাচক। আমরা নেতিবাচক বোধের মধ্যে বড় হই। আমরা কিসে কিসে খারাপ, বাবা মাই বলো, শিক্ষয়িত্রী বলো, শিক্ষক মশাই বলো, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে তুমি এই এই জিনিসে খারাপ। কোনো রেজাল্ট কখনো হয় না যে তুমি কিসে কিসে ভালো, শুধু তার প্রশংসা। নিবেদিতা স্কুল খুলেছিলেন উত্তর কলকাতায় 1898 সালে। সেই স্কুলের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড ওখানে রাখা আছে। যদি তোমরা কখনো নিবেদিতার বাড়িতে যে প্রদর্শনশালা হয়েছে সেখানে যাও, সেখানে দেখবে নিবেদিতার রিপোর্ট কার্ড আছে, তার তৈরি করা রিপোর্ট কার্ড। সেখানে তিনি প্রত্যেকটি ছাত্রী কিসে কিসে ভালো তার উপর রিপোর্ট কার্ড তৈরি করেছেন, অন্য কিছুর ওপর করেননি। কারণ ভালোটাকে বাড়িয়ে যাওয়াই শিক্ষার নাম। বিবেকানন্দ বলছেন যে শিক্ষা হচ্ছে আমাদের বৃত্তিগুলোর বিকাশ। আমরা শিক্ষা বলতে বুঝি মুখস্থ করা। যে যত ক্লাসে ভালো মুখস্থ করে সে তত বেশি নম্বর পায়। আমরা এখনো শিক্ষা ব্যবস্থাটাকে সেই মুখস্থর মধ্যে আটকে ফেলেছি। আমি ছাত্র জীবনে খুব ভালো মুখস্থ করতে পারতাম, তো আমাকে মাস্টারমশাইরা বলতেন কখনো পরীক্ষার খাতায় যেভাবে বইতে পড়েছি সেভাবে ইনভার্টেড কমা দিয়ে লিখবি না, তাহলে এক্সামিনার ভাববে তুই বই থেকে টুকেছিস। তাই পুরো জিনিসটাই ইনডাইরেক্ট স্পিচে লিখবি। সেই শিক্ষার থেকে সমাজ এগোয়নি বলে তোমরা যে শিক্ষা পাও এই শিক্ষার কোনো মূল্য নেই। কেন নেই? যে শিক্ষা মানুষের জন্য কাঁদাতে শেখায় না, যে শিক্ষা মানুষের কথা ভাবাতে শেখায় না, যে শিক্ষা তোমার থেকে যে পিছনে পড়ে আছে তার মুখটাকে মনে করিয়ে দেয় না, সেটা তথ্য ছাড়া কিছু নয়। তোমরা যে শিক্ষা পাও, আমরা যে শিক্ষা পেয়েছি, পুরোটাই হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইজ নট নলেজ। তথ্যটা কখনো জ্ঞান নয়। বিবেকানন্দ যখন ফিরে আসেন প্রথমবার আমেরিকা থেকে, তিনি আমেরিকাতে সব সময় স্কুল কলেজে যেতেন তাদের শিক্ষা ব্যবস্থা দেখার জন্যে। ভারতবর্ষে তখন শিক্ষা ব্যবস্থাটা শুধু উচ্চবিত্তদের মধ্যে সীমিত ছিল, সাধারণ মানুষের মধ্যে শিক্ষার কোনো প্রসার ঘটেনি। তো বিবেকানন্দ যখন ফিরে আসেন তিনি মাদ্রাজে একটি বক্তৃতা দেন, বিষয়বস্তু ছিল আমার সমরনীতি, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। সেইখানে তিনি 4 ধরনের শিক্ষার কথা বলেছিলেন। প্রথম বলেছিলেন ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে কিন্তু দুর্গা পুজোয় পুজো করা নয়। ধর্মদান মানে হচ্ছে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং, নৈতিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা। আমাদের সেটা নেই, আমাদের কোনো সামাজিক বোধ নেই। তুমি যখন টোটো করে স্কুলে আসো, টোটোওয়ালা যখন বেনিয়ম
তুমি কি কখনো টোটোওয়ালাকে বলো আপনি নিয়ম মেনে চলবেন? কেন বলো না? কারণ ওটা মাথাতে রেজিস্টার করে না বলে। আজকাল পিঠে ব্যাগ নেওয়াটা যে কোনো বয়সের মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। তুমি মেট্রো রেলে উঠলে, ভিড় মেট্রো রেল, পিঠে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কম্পিউটার আছে, জলের বোতল আছে, টিফিন বক্স আছে ইত্যাদি। তোমার শিক্ষা হচ্ছে তুমি মেট্রো রেলে উঠেই ব্যাগটাকে পিঠের থেকে নিয়ে পায়ের কাছে রাখবে। সারা পৃথিবীতে আমেরিকান যখন হ্যান্ডস ফ্রি বলেছিল তখন একটা ব্যাগেজ বিহেভিয়ার শিখিয়েছিল। আমরা সেটা করি না। ধরো তুমি বসে রয়েছো তোমার সিটে, সামনে একটি মানুষ ব্যাগ নিয়ে বসে আছেন, ট্রেনটা দুলছে, যে কোনো সময় ব্যাগটা এসে তোমার মুখে রাখতে পারে। যিনি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছেন তার এই বোধটাই নেই যে আমার পিছনে যিনি বসে আছেন তার মুখে ব্যাগটা লাগতে পারে, কারণ আমাদের কোনো সামাজিক বোধ নেই। আমাদের যেহেতু আত্মবিশ্বাস নেই, আত্মশ্রদ্ধা নেই, তাই আমরা কারুর কথা ভাবি না। এবং না ভেবে ভেবে যখন জীবনের একটা বয়সে এসে পৌঁছায়, আমাদের চোখের জল ছাড়া আর কিছু সম্বল নেই। যখন মানুষ বয়স্ক হয়, তুমি রাস্তায় কোনো মানুষকে দেখবে না তোমার দিকে তাকিয়ে হেসে কথা বলছে। কেন নেই? মনটা এতটাই দুঃখে ভরা যে হাসতে ভুলে গেছে। সুকুমার রায়ের কবিতা তো পড়েছ আবোল তাবোলে, ওটা কিন্তু শুধু ছড়া নয়, প্রত্যেকটা কবিতার পিছনে একটা গভীর দর্শন আছে। রামগরুরের ছানা যে কবিতাটি লিখেছেন সুকুমার রায়, সে রামগরুরের ছানা হাসে না। কেন হাসে না এবং কি ভয় পায়? বাড়ির দরজা বন্ধ করে দেয়, জানলা বন্ধ করে দেয়, যাতে দক্ষিণ বাতাস আসতে না পারে। এই যে বাতাস যদি আসে, যদি মনের দরজাটা খুলে দেয়, তাহলে রামগরুরের ছানা হেসে ফেলবে। তুমি রাস্তায় কাউকে হাসতে দেখো না। আমি বহু জায়গায় গিয়ে বলি যারা বয়স্ক তাদের, যে আপনারা বাচ্চাদের কি শেখাবেন? নিজেরাই তো হাসেন না, নিজেরাই তো জীবনটাকে ভালোবাসেন না, নিজেরাই তো জীবনকে আঁকড়ে ধরেন না, কি শিক্ষা দেব? আমাদের দেশে মনে রাখবে তোমরা, আমরা যে শিক্ষা পাই, এই শিক্ষা সাহেবরা চালু করেছিলেন শুধুমাত্র দেশে করণিক তৈরি করবে বলে। নিজেদের দেশে ৩৯ দিনের খাদ্য তৈরি হয়, অনেক দূরে সেই দেশ, তখন উড়োজাহাজ নেই, এখন প্লেনে করে আসতেই 14 ঘন্টা লাগে, তখন জাহাজে আসতে 1.5 মাস লাগতো। ফলে এই দেশটাকে চালাতে হবে, কিছু করণিক তৈরি করেছিল এবং তারা দর্থহীন ভাষায় বলেছিল আমাদের কাজ হচ্ছে যাদের উপর আমরা অত্যাচার চালাই তাদের সঙ্গে আমাদের যোগসূত্র সৃষ্টি করা। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। এবং এই যে আমরা ইংরেজি ভাষাটা রপ্ত করে ফেললাম আমাদের নিজেদের মাতৃভাষা ভুলে গিয়ে, এই যে নিজেদের ভাষাটা ভুলে গেলাম, তার ফলে আমাদের বিদেশি ভাষার ওপর কোনো নিয়ন্ত্রণ এলো না। আমি একটি কলেজের একজন অধ্যাপকাকে চিনি, এক ভদ্রমহিলা, তিনি 17টা ভাষায় অনর্গল কথা বলতে পারেন। 17টা ভাষা, একটা দুটো ভাষা নয়। ভারতীয় ভাষার মধ্যে পালি, সংস্কৃত, তেলেগু, তামিল, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটি নাগাড়ে বলতে পারেন। বিদেশি ভাষার মধ্যে ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, স্প্যানিশ, আফ্রিকান বলতে পারেন। কেন শিখেছিলেন জানো? শুধু সাহিত্যগুলো মৌলিক ভাষায় পড়বেন বলে। তার ইচ্ছে ছিল রোমারোলা মন দিয়ে পড়ি। রোমারোলা রামকৃষ্ণ বিবেকানন্দর বই লিখেছিলেন, মহাপণ্ডিত ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন 1914 সালে। তিনি রোমারোলা পড়ার জন্য ফ্রেঞ্চ পড়ে ফেলেন। তিনি পাবেলো নেরুদা পড়বেন বলে এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়বেন বলে স্প্যানিশ শিখে ফেলেন। তিনি জাপানি সাহিত্য এবং চৈনিক সাহিত্য পড়বেন বলে জাপানিজ এবং চাইনিজ শিখে ফেলেন। তিনি ইটালিয়ান শিখে ফেলেন, ইটালিয়ান আর্ট পড়বেন বলে। জার্মান শেখেন গেটে পড়বে বলে। মজার কথা হচ্ছে যখন বাংলায় কথা বলেন
তখন ভুলেও একটা ইংরেজি শব্দ ব্যবহার করেন না। মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলেও পরিকাঠামো বলেন, লাইট বলতে গেলে আলো বলেন, এবং যখন তাকে একটা কিছু দিলে তিনি তার বিনিময়ে কখনো থ্যাংক ইউ বলেন না, বলেন ধন্যবাদ। তিনি ওই থ্যাংক ইউটা 17টা ভাষায় বলতে পারেন, বলেন না। এই শিক্ষাটাই হচ্ছে শিক্ষা বলে আমি মনে করি। সাথে কি করেন, নিজে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান কলেজের পর কলেজে থেকে তার পাশে যে বস্তিটা আছে সেই বস্তির ছেলে মেয়েদের পড়ান। নিজে এগিয়ে এসেছিলেন, কলেজের 70% দিদিমণি তারা এগিয়ে এসে হাত মিলিয়েছে ওই বাচ্চাদের পড়ানোর জন্যে। তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের শিক্ষা দেওয়া, তাদের সেলাই শেখানো, তাদের নাচ গান শেখানো ইত্যাদি। মানুষ যদি ইচ্ছে করে সব করতে পারে। নিজের বাইরে গিয়ে সমাজটাকে আঁকড়ে ধরাটাই মূল্যবোধের শিক্ষা। বিবেকানন্দ বলেছিলেন, যতদিন আমাদের দেশে একটি গরিব মানুষ থাকবে ততদিন আমি শিক্ষিত মানুষদের বিশ্বাসঘাতক বলে মনে করি। যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদের দিকে ফিরেও তাকায় না। তোমরা যে সবুজ সাথী সাইকেল পাও, আমি সেই কমিটিতে আছি। একটা সাইকেলের দাম 4,998 টাকা, বিনা পয়সায় দেওয়া হয়। এই টাকাটা কে দেয়? প্রত্যন্ত গ্রামে যে মানুষ থাকে, যে মানুষ কোনোদিন স্কুলে পড়ার সুযোগ পায়নি, যে মানুষ তার তেল কেনে, তার সাবান কেনে, তার চিরুনি কেনে, তার খাবার কেনে, তার উপর সে জিএসটি দেয়। সেই জিএসটির টাকায় সবুজ সাথী সাইকেল কেনা হয়। সেই সাইকেল চড়ে যারা শিক্ষিত হয়, দুর্ভাগ্যের বিষয় এই, তারা সাধারণ মানুষের কথা ভুলে যায়। তুমি যদি বিশ্বাস করো অনুপম রায়ের গানে আমাকে আমার মতো থাকতে দাও, ভারতবর্ষ শিখিয়েছে আমার মতো থাকলে সে মানুষ রামগরুরের ছানার মতো হয়ে যায়। আর যে সকলকে নিয়ে থাকে তার মুখের হাসি কেউ কেড়ে নিতে পারে না, কারণ সে জীবনটাকে আলিঙ্গন করেছে। যদি মন দিয়ে রবীন্দ্রনাথ পড়ো, দেখবে রবীন্দ্রনাথ বারবার এই মূল্যবোধের কথা বলছেন, নিজেকে মেলে ধরার কথা বলছেন। আমি বিভিন্ন স্কুল কলেজে দেখি সায়েন্স ক্লাব কি শেখায়। সায়েন্স ক্লাব প্রকৃতিকে বুঝতে শেখা। ফিজিক্সটা বিষয়টা কি? ফিজিক্সের মূল কাজ হচ্ছে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা। একে ইংরেজিতে বলা হয় টু ইন্টারপ্রেট নেচার। আর মূল্যবোধটা কি? মূল্যবোধটা হচ্ছে অন্তর্বিজ্ঞান। তুমি বহির্বিজ্ঞানে আলো জ্বলছে, বহির্বিজ্ঞানে পাখা ঘুরছে, তেমনি তোমার যে অন্তর্বিজ্ঞান তাকেই বলা হয় ধর্ম, তাকেই বলা হয় মূল্যবোধ, তাকেই বলা হয় নীতি। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যখন নীতির পতন হয় এবং দুর্নীতির সৃষ্টি হয় তখন আমি পৃথিবীতে আসি নীতিবান মানুষদের পুরস্কার এবং দুর্নীতিগ্রস্ত মানুষকে তিরস্কারের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল নিউ ইয়র্কে, আমেরিকায়, ভগবান এবং শয়তানের তফাৎ কি? বিবেকানন্দ বলেছিলেন, সামান্য তফাৎ দুজনের, দুজনেই অসীম শক্তিমান, দুজনেই অসীম মেধাবী বুদ্ধিমান। শুধু ভগবানের সঙ্গে শয়তানের তফাৎ হল ভগবান নিঃস্বার্থ এবং শয়তান স্বার্থপর, আর কোনো তফাৎ নেই। বলেছিলেন the only difference between God and devil is God is unselfish and devil is selfish. যতক্ষণ না তুমি নিঃস্বার্থপর হতে পারছো ততক্ষণ তোমার কোনো মুক্তি নেই। এখনকার স্কুলে সেটা সম্ভব নয়। আমরা যখন স্কুলে পড়তাম,
যেহেতু ইউরোপিয়ান পাদ্রীরা পড়াতেন, তারা দুটো জিনিস করেছিলেন স্কুলে। পান থেকে চুন খসলে বেদম প্রহার দিতেন, নির্মমভাবে মারতেন যদি পান থেকে চুন খসে, কারণ তাদের মনে হয়েছিল মারের মধ্যে দিয়েই ডিসিপ্লিন তৈরি হয়, যেটা এখন মনে হয় না। দ্বিতীয়ত, তারা স্কুল লাইফ থেকে সেবায় ছাত্রদের যুক্ত করেছিলেন। তোমাদের দুটো ব্যক্তিগত জীবনের গল্প বলি। আমি যে স্কুলে পড়তাম, সে স্কুলে প্রত্যেক শুক্রবার দিন পরীক্ষা হতো 100 নম্বরের। কোনো অ্যানুয়াল পরীক্ষা হতো না, ওই 100 নম্বরের পরীক্ষাতেই পাস ফেল নির্ভর করত। শুক্রবার দিন হতো পরীক্ষা। পরীক্ষা শেষ হয়ে গেলে গোটা স্কুলের ছেলেদের তারা একটা বস্তিতে নিয়ে যেত স্কুলের পাশে, এবং সেই বস্তির মানুষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ স্থাপিত হতো। আমাদের সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় হতো। আমাদের মতো পরিবারে জন্মালে তারা স্কুলে যেতে পারে না দারিদ্র্যের কারণে। কি অবস্থায় তারা থাকে সেটা দেখতাম। একটা ছোট ঘর, তখন পাখার কোনো ব্যবস্থা নেই, সেখানেই 4 জন 5 জন থাকতো। কি সীমাহীন কষ্টের মধ্যে, পানীয় জলের অভাব, টয়লেটের অভাব, সেইভাবেই তারা জীবন কাটাতো। এই যে আমরা স্কুলে পরিচিত হয়েছিলাম তাদের সঙ্গে, আমাদের স্কুলে গত 30 বছর ধরে প্রত্যেক রবিবার দিন একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। কলকাতার যারা খুব নামকরা ডাক্তার, তারা অনেকেই আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। সেই মেডিকেল ক্যাম্পে তারা রোববার রুগী দেখেন, ওই দরিদ্র মানুষদের বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। শুধু তাই না, বছরে কয়েকটি অপারেশন করানো হয়, হার্টের এবং কিডনির, প্লাস অন্যান্য অপারেশনও হয়। এই যে স্কুলের প্রতি টান, এই যে মানুষের প্রতি টান, সেটা স্কুল থেকে তৈরি হয়েছিল। আমাদের একজন ফাদার ছিলেন, তিনি বর্ধমানে ট্রান্সফার হয়ে গেলেন। আমরা তখন ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো তিনি স্কুলে এসে স্কুলের ফোন নম্বর থেকে সবাইকে ফোন করে বললেন যে তোমরা অমুক দিন ক্লাসে আসবে, স্কুলে আসবে। তখন তো মাধ্যমিক হয়ে গেছে, 3 মাস ছুটি। তো আমরা স্কুলে গেলাম, যে মাধ্যমিক হয়ে গেছে, এখন আবার কেন স্কুলে ডাকা? তিনি বললেন এই 3 মাস, সে 1.5 মাস তোমাদের গ্রামে গিয়ে আমার সঙ্গে রাস্তা তৈরি করতে হবে। তো আমরা গ্রামের জীবনে অনভ্যস্ত, কলকাতায় জন্মেছি, কোনটাকে পুকুর বলে, কোনটাকে দিঘি বলে, কোন গাছের কি নাম, কোন পাখির কি নাম কিচ্ছু জানি না। হাসনুহানাও চিনি না, আম গাছও চিনি না, নারকেল গাছটা চিনি লম্বা বলে, অন্য কোনো গাছ চিনি না। পুকুর আর দিঘির তফাৎ জানি না, কোন দিঘিতে কোন ফুল হয় জানি না, মাছও চিনি না। ফাদার ধরে ধরে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন তোমরা তো মাথায় করে ইট বইতে পারবে না, তাই হাতে করে 4খানা ইট বও। মনে রাখবে, তুমি যে শ্রমটা দিলে ওটা ভারতবর্ষের জন্য। এখন সেটা করা যাবে না। আমাদের বাবা মা না বলেননি, আমাদের গুরুজনরা না বলেননি, তোমরা যেই করতে যাবে বাবা মা প্রথম আটকে দেবে, বলবেন গিয়ে কাজ নেই। কিছুদিন আগে চন্দননগরে গেছি, একটি ছোট বাচ্চা একটা প্রশ্ন করলো, সাংঘাতিক প্রশ্ন। বাচ্চাটি স্কুল থেকে মার সঙ্গে বাড়ি ফিরছিল, সেই সময়টি টোটো এক ভদ্রমহিলার পায়ের উপর দিয়ে চলে যান। বাচ্চাটি তখন তার মাকে বলে চলো আমরা এই মাসিকে, এই আন্টিকে নিয়ে যাই ডিসপেন্সারিতে। মা বলেন একদম যাবি না, যদি আমরা ডিসপেন্সারিতে নিয়ে যাই পুলিশ কেস হবে। ওই বাচ্চাটা যদি রাজনীতিক হয় তাহলে চোর রাজনীতিক হবে, যদি ডাক্তার হয় তাহলে পিশাচ ডাক্তার হবে, যদি সাধু হয় তাহলে ভণ্ড সাধু হবে, যদি শিক্ষক হয় তাহলে একটা চোর শিক্ষক হবে, কারণ তার সঙ্গে মানুষের কোনো যোগ হলো না। ওই বাচ্চাটা যদি সেই দিন ওই আন্টিকে নিয়ে হাসপাতালে যেত, ডিসপেন্সারিতে যেত, রক্ত বন্ধ হওয়া দেখতো, তারপর সেই আন্টিকে বাড়িতে পৌঁছে দিত, এই ভালো কাজটা আলোর মতো ভেতরে জ্বলতো। ওই যে আলোটা জ্বলছে,
সেটাকে কেউ নেভাতে পারে না। যখন বড় হবে তখন হলদিয়া রিফাইনারিতে যাবে, ইন্ডিয়ান অয়েলে দেখবে যে কোনো রিফাইনারিতে, সে হলদিয়াই হোক, সে আসামের রিফাইনারি হোক, সারা বছর ধরে আলো জ্বলে। রিফাইনারি চলছে কিনা বোঝা যায় আগুন জ্বলছে কিনা দেখে। তো সেই আগুনটা যদি একবার ভেতরে জ্বালিয়ে দেওয়া যায়, তুমি দেখবে তোমার পড়াশোনাও ভালো হবে, তোমার জ্ঞান অন্যের থেকে বেশি হবে। কেন বলো তো? তোমার জীবনের সঙ্গে জ্ঞান আছে। আমি তোমাদের একটা এখনকার যুগের ছেলে মেয়েদের গল্প বলি, ভালোটাও বলবো মন্দটাও বলবো। আগে মন্দটা বলবো। একজন ভদ্রলোক আমাদের পাড়ায়, সাধারণ অবস্থা, তার রাত্রিরে হার্ট অ্যাটাক হয়েছিল। পিজিতে গিয়ে তাকে ভর্তি করেছিলাম, কিন্তু রাত্রিবেলায় তোমার কার্ডিওলজি ডিপার্টমেন্টে বেড পাওয়া যায়নি। ডাক্তারবাবুরা দেখেছিলেন, জেনারেল বেডে ছিল। আমি পাড়ার দুটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম তুই একটু এখানে থাক কাকুটার পাশে। আমি ছুটে গিয়ে নিচ থেকে ওষুধ, একটা গ্লাস, একটা চামচ, এক বোতল হরলিক্স, একটা গামছা, একটা তোয়ালে কিনে নিয়ে আসছি। এসে দেখি ছেলে দুটো বাইরে ঘুরে বেড়াচ্ছে। কি রে, বাইরে ঘুরে বেড়াচ্ছিস কেন? কাকে দেখছিস? বলে না না, তুই বুঝতে পারছিস না, ভেতরে থাকা যাচ্ছে না। কেন, আপত্তিটা কোথায়? গিয়ে দেখি এই ভদ্রলোকের পাশের বেডে একজন রোগী আছেন, তার সেদিন ক্যান্সারে জিভটা বাদ গেছে। যে মুহূর্তে জ্ঞান ফিরে আসছে, তিনি একটু গোঙানির শব্দ করছেন। ইংরেজি জানা ভদ্র বাড়ির দুটো ছেলে সেই গোঙানির শব্দ শুনতে সহ্য করতে পারল না, তারা চলে গেল। এই ছেলেগুলোই কোনোদিন আইআইটিতে পড়বে, তারা ইঞ্জিনিয়ার হবে, এমবিএ করে লোককে ম্যানেজ করবে, নিজেকে ম্যানেজ করতে জানে না। যে ছোট বয়সে গোঙানির শব্দ সহ্য করতে পারে না, সারা বছর কারুর যন্ত্রণা, কারুর কষ্ট, কারুর দুঃখ তার ভেতরে বাজবে না। যে মানুষের ভেতরে বাজে না, সে অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্য হয়ে যায়। তার বাগানে অনেক ফুল থাকবে, ফুল গাছ থাকবে, ফুল হবে না। সেখানে কোনোদিন কোনো পাখি আসবে না, কোনো পাখি গান গাইবে না, কোনো মানুষ সে বাগানে আসবে না, কারণ সে দরজা বন্ধ করে দিয়েছে। ভাবার কোনো কারণ নেই। আমি বাইরে অনুদার আর বাড়িতে উদার। আমি বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে খুব সম্মান করি, আর বাইরে সকলের কান মুলে বেড়াই, হয় না। আমি যখন অনুদার, আমি বাইরেও অনুদার, আমি বাড়িতেও অনুদার। আমার বাড়িতে ঢুকলেই তুমি বুঝবে এখানে শ্রদ্ধার কোনো জায়গা নেই। যে বাড়িতে শ্রদ্ধা নেই সেটা বাড়ি নয়, সেটা বড় জোর একটা জেলখানা। বিবেকানন্দ এর বিরুদ্ধে হাঁটতে বলেছিলেন, বলেছিলেন মানুষ দেবতার পুজো শুরু করো। তোমরা তো দুর্গা পুজো দেখবে, যাবে প্যান্ডেল দেখতে যাবে, স্বাভাবিক দেখতে যাও। আমি তোমাদের একটা অনুরোধ করব, যখন প্যান্ডেল থেকে আসছো, সে টালা প্রত্যয় হোক, কাশী বসলেনি হোক, সুরুচি সঙ্গই হোক, চেতলা অগ্রণী হোক, একডালিয়া পার্ক হোক, যত বড় পুজো হোক, দেখবে প্যান্ডেলের কিছু দূরে কিছু গরিব মানুষ বসে আছে। তাদের কোলে দেখবে একটি বাচ্চা বা দুটি বাচ্চা আছে। তাদের মুখগুলোকে দেখো, দেখবে তুমি ভালো জামা কাপড় পরে প্যান্ডেলের আলোর নিচ থেকে বেরুচ্ছ, তোমার মুখে কিন্তু কোনো হাসি নেই। ওই বাচ্চাটা যে ফ্রক পরে আছে, তার পিঠের বোতামগুলো নেই, কিন্তু তার মুখের হাসিটা কেউ কাটতে পারে। এই ভারতবর্ষকেই বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন এই ভারতবর্ষকে ছড়িয়ে যাবে গোটা বিশ্বে। বলেছিলেন ভারতবর্ষ জাগবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। চৈতন্য শক্তি মানে এই মূল্যবোধের শিক্ষা। যদি তোমার ভেতরটা সজীব না হয়, তুমি যদি নিজেকে ভালো না বাসো, তাহলে কাকে ভালোবাসতে পারবে? আমরা কেউ নিজেকে ভালোবাসি না, কিন্তু আমরা মনে করি দামি ঘড়ি পরে, একটা স্মার্ট ওয়াচ পরলে আমি ভালোবাসি। ওতে স্মার্টনেস হয় না।
আমি কালকে একটা কলেজে পড়াতে যাই, দেখি মেয়েরা জমকালো স্মার্ট ওয়াচ পরে এসেছে। আর এত দামি ঘড়ি পড়েছো কেন? কাঁড়ি দাম ঘড়িটা, আমি জানি কত দাম। বললো আসলে স্যার বুঝতে পারছেন না, ওতে হার্ট কেমন চলছে বোঝা যায়, কতটা হাঁটলাম তার ক্যালোরি কতটা বার্ন হলো বোঝা যায়, অনেক করে বোঝালাম। আলাম হার্টটাই তো নেই আর ঘড়ি কি দেখাবে? বলেন কেন বলছেন স্যার? আলাম তোমাকে দেখছিলাম, তুমি সেদিন খাচ্ছিলে একটা বাইরের দোকানে দাঁড়িয়ে, তোমাকে অনেকক্ষণ ধরে একটা বাচ্চা যে হয়তো খেতে পায়নি খাবার চাইছিল, তোমার যে পয়সা আছে তুমি স্বচ্ছন্দে তাকে এক প্যাকেট ক্রিম ক্র্যাকার বিস্কুট কিনে দিতে পারতে, তুমি দিলে না। তোমার হৃদয়টাই নেই, তাই ঘড়িতে ওই হৃদয়ের চিহ্নটা রেখে লাভটা। আমি মনে মনে বিশ্বাস করি তোমাদের যা বলছি, আমি বিশ্বাস করি একটা জীবন তখনই পূর্ণ হয় যখন সেই জীবনে মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ জেগে ওঠে। রামকৃষ্ণ মিশন গোলপার্কে যিনি সম্পাদক মহারাজ স্বামী সুপর্ণানন্দজি, তিনি অসাধারণ একটি কথা বলেন। বলেন কোনো বাড়িতে যাবে, দেখবে বাড়িটা খুব সাজানো গোছানো, হয়তো ঠাকুরমা স্বামীজির ছবি পাবে, হয়তো বইয়ের র্যাকে কিছু ভালো ভালো সাজানো বই দেখবে। দুটো জিনিস দেখবে, দেখবে বাড়ির মালিক বাড়ির মধ্যে জুতো পরে আছেন আর কাজের মাসির পায়ে জুতো নেই, আর বাড়ির মালিকের পোশাকটা চকচকে, কাজের মাসির নয়। বুঝবে বাড়িতে আর যাই হোক বিবেকানন্দের কোনো জায়গা নেই। এটাই তো পরীক্ষা। আমি সকলকে বলে বেড়ালাম যে মানুষের জন্য ভাবো, আর বাইরে গিয়ে মানুষকে কান মুড়ে দিলে একটা হতে পারে। তাই মূল্যবোধের শিক্ষাটা এবং সেই শিক্ষাটা হবে কি করে? আমি ভোটের সময় বীরভূমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কতগুলো স্কুলের ছেলে গাছে উঠে হাঁড়িতে জল রেখে আসছে, আর কয়েকজন মাস্টার মশাই নিচে বলছেন শোন সাবধানে উঠিস, পড়ে যাস না কিন্তু, ইত্যাদি। আমি মাস্টার মশাইদের জিজ্ঞেস করলাম স্যার গাছে উঠে জল দিয়ে আসছে কেন? মাস্টার মশাইরা বললেন আজকাল মানুষের সচেতনতা বেড়েছে, যে শহুরে পাখিগুলো আছে তাদের জন্য অনেকেই খোলা জায়গায় জল পাত্রে রেখে দেন, কিন্তু বনের পাখিগুলোর কি হবে? শুকিয়ে গেছে নদী নালা, তাই আমরা এরকম হাঁড়িতে করে জল দিয়ে আসি, 3 দিন পর পর জল পাল্টে দিই, যাতে বনের পাখিগুলো পিপাসায় আক্রান্ত হয়ে মারা না যায়। এই যে বাচ্চাগুলো ওপরে উঠে জল দিয়ে আসছে, মনে রাখবে এরা যেখানেই থাকুক কোনোদিন মানুষকে বাদ দিয়ে থাকতে পারে না। যে আন্দোলন ডাক্তারদের চলছে, আমি তাদের একটা প্রশ্ন মাত্র করেছিলাম গিয়ে, আমি আপনাদের পূর্ণ আন্দোলনে সমর্থন করি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন, যে দুটো বাচ্চা লিউকোমিয়ার অসুখে ভোগে, বিনা পয়সায় মেডিকেল কলেজে চিকিৎসিত হয়, যাদের ইনজেকশনের দিন ঠিক করা হয়ে গেছে, আপনার আন্দোলনের জন্যে তারা দুটো ইনজেকশন সময় মতো দিতে পারলো না। শরীরের সেলগুলো যতখানি ভালো হয়েছিল, দুটো ইনজেকশন না পেয়ে আবার খারাপ হয়ে গেল। কিন্তু যে বড়লোক পয়সা দিল, যে বড়লোক দামি হাসপাতালে থাকলো, যে বড়লোক দামি নার্সিংহোমে থাকলো, তাদের তো চিকিৎসার কোনো ত্রুটি হলো না। আমার কথা একটাই, আমার কথা যে শিক্ষা ব্যবস্থা দরিদ্রদের জন্য আমাদের না ভাবায়, যে চিন্তা বহুর জন্য না ভাবায়, সেই স্বার্থপর চিন্তার এদেশে কোনো মূল্য নেই। যে চলে গেছে সে অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় চলে গেছে। তাই জন্য আমি 42 দিন কাজ না করে দরিদ্র মানুষকে বঞ্চিত করব, এটা হতে পারে না। আর সেই 42 দিন বড় লোকের হাসপাতাল, বড় লোকের নার্সিংহোম, সেখানে 84% রোগী বেড়ে গেল। এটা দেশ? বিবেকানন্দ বলছেন যে দেশে লক্ষ লক্ষ মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10 লোক সাধু আর 20 ক্রোড় ব্রাহ্মণ দরিদ্র মানুষের উন্নতির চেষ্টা করে না,
সে দেশ না পিশাচ নৃত্য, সে সমাজ না নরক। তোমাদের শিক্ষা ব্যবস্থা যদি স্কুলের বাইরে এই গরিব ছেলে বা মেয়ের যন্ত্রণা দেখে চোখ দিয়ে জল না পড়ায়, বুঝবে শিক্ষাটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই শিক্ষা তোমাকে চাকরি দেবে, এই শিক্ষা তোমাকে প্রতিষ্ঠা দেবে, এই শিক্ষা ডিএ বাড়াবে, এই শিক্ষা ইএমআই তে ফ্ল্যাট কিনে দেবে। তারপর দেখবে একদিন যখন বয়স হয়ে গেছে, তুমি একটা অদ্ভুত জ্বরে পরিণত হয়েছো, যেখানে মনের সজীবতা চলে যাবে, যেখানে বুদ্ধির চাঞ্চল্য চলে যাবে, যেখানে আকাশের উদারতা, সমুদ্রের উচ্ছলতা, ঢেউয়ের উদ্দামতা থাকবে না। সে জীবনটা আস্তে আস্তে একটা জ্বরে পরিণত হবে। যখন বড় হবে, একজন জার্মান দার্শনিকের কথা পড়বে, তার নাম নিৎসে। তিনি বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস, ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োরসেলফ। যখন সব বোঝা চলে গেছে, তখন তুমি তোমার নিজের কাছেই বোঝা। যত স্বার্থপরতা কমাবে, যত হীনমন্যতা কমাবে, যত নীচতা কমাবে, যত বন্ধুকে কম্পিটিটর ভাববে না, তত দেখবে জীবনের বোঝা চলে গেছে। দক্ষিণ কলকাতায় একটি প্রতিষ্ঠান আছে, তার নাম ঈশ্বর সংকল্প। ঈশ্বর সংকল্পের মধ্যে দিয়ে যারা পাগল, তাদের জীবনে মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করা হয়, এবং যারা সেই চেষ্টাটা করেন তারা স্কুলের ছেলে মেয়ে ভলেন্টিয়ার, কলেজের ছেলে মেয়ে ভলেন্টিয়ার। তোমরা যখন রাস্তা দিয়ে যাও, যদি কোনো পাগল রাস্তা দিয়ে হাঁটে, কখনো জিজ্ঞেস করেছো পাগলটা খেয়েছে কিনা? কখনো জিজ্ঞেস করেছো পাগলটা জ্বর হয়েছে কিনা? তোমার তো জ্বর হয়। কখনো জিজ্ঞেস করেছো তার মন খারাপ হয়েছে কিনা? সেইখানে গিয়ে দেখবে স্কুল কলেজের ছেলে মেয়েরা কি যত্নে সেই পাগলগুলোকে খাইয়ে দিচ্ছে, কি যত্নে তাদের স্নান করিয়ে দিচ্ছে, কি যত্নে তাদের চুল কেটে দিচ্ছে, কি যত্নে তাদের সঙ্গে গল্প করে জীবনের মূল স্রোতে আনার চেষ্টা করছে। তারাও বিভিন্ন কোচিংয়ে পড়ে, তাদেরও প্রাইভেট টিউশন আছে, তাদেরও কেরিয়ার আছে, তাদেরও পরীক্ষা হয়। সব বাইরে রেখে তারা এইটা মাথায় করে রেখেছে। সুভাষ বোসের একটা গল্প বলে আজকে শেষ করব। সুভাষচন্দ্র তখন বিএ ক্লাসের ছাত্র, স্কটিশ চার্চ কলেজে পড়েন, বিএ পরীক্ষা এগিয়ে আসছে। তখন বসন্ত, চিকেন পক্স এবং স্মল পক্স ভয়ঙ্কর একটা ব্যাধি ছিল। কত মানুষ যে বসন্তে মারা গেছেন তার কোনো হিসেব নেই। সুভাষ বোস কি করলেন? তিনি কলাবাগান বস্তিতে গিয়ে সেই বসন্ত রোগীদের সেবা করতেন। তারা যখন ঘুমিয়ে পড়তো, তিনি তখন নিজের বই পড়তেন। তোমরা যদি তাই করো, বাবা মা এলাও করবেন না। যদি করতে পারো, দেখবে ক্লাসের পড়াশোনাটা অনেক ভালো হয়েছে। দেখো, আমরা যে পড়াশোনা করি, আমরা যেই ক্লাস 9-এ উঠি, 8-এই পড়েছিলাম ভুলে যাই। যখন 12-এ উঠি, 11-এ কি পড়েছিলাম ভুলে যাই, কারণ তোতাবাতির মতো মুখস্থ করেছি। যখন এমএ পড়ি, তখন বিএ পড়েছিলাম কি ভুলে যায়। তারপর যখন আরো বয়স হয়, তখন দেখলাম কোনো বই কেউ পড়ে না, ম্যাগাজিন পড়ে। এত খাবার দোকান, এত জামা কাপড়ের দোকান, এত জুতোর দোকান, এত গয়নার দোকান, বইয়ের দোকান দেখো, লাইব্রেরি যা দেখো, কেন নেই? আর আমরা বইকে মূল্য দিই না। যত বইকে কম মূল্য দেবে, তত নিজে জড়পিণ্ড হবে। জড়পিণ্ডের কোনো মন নেই। জড়পিণ্ড কারুর জন্য ভাবতে পারে না, সে কাঁদতেও কারুর জন্য পারে না। আর যে শরীরে বল আছে অথচ বুদ্ধি নেই, মেধা আছে অথচ হৃদয় নেই, শরীরের ক্ষমতা আছে অথচ মানুষের জন্য যা ব্যয় করতে পারে না, সে আস্তে আস্তে স্বার্থপর দৈত্যে পরিণত হয়। স্বার্থপর দৈত্যের সমাজে কোনো স্থান নেই। সমাজ এক সময় তাদের দূরে সরিয়ে দেয়। জীবনটাকে যদি ভালো আনন্দময় করতে হয়,
যদি জীবনকে কাছ থেকে দেখতে হয়, মানুষের যতটুকুনি পারো সেবা করো। আর যদি কিচ্ছু করতে না পারো, তাহলে কোনো মানুষ কেমন আছে সেটা জিজ্ঞেস করো, একটু সময় দাও, একটু ভাবো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। শিক্ষকদের নমস্কার জানিয়ে, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার 45 মিনিট বলার ছিল, আমি শেষ করে দিচ্ছি। একটু আবদার ছিল ছাত্রদের পক্ষ থেকে, একটু বিবেকানন্দের ছোটবেলার 2-4টে গল্প যদি একটু বলেন। তোমাদের প্রশ্ন যদি কারো থাকে করবে। বিবেকানন্দর খুব সাহস ছিল তো। কলকাতা শহরে তখন মাঝে মাঝে বিদেশ থেকে বড় বড় জাহাজ আসত, তো সেই জাহাজে ঢুকতে গেলে অনুমতি লাগে। তো বিবেকানন্দের বন্ধুরা ধরেছেন চল অনুমতি জোগাড় করি। তো বিবেকানন্দের কাছে তো অনুমতি পত্র নেই, তিনি জাহাজের মধ্যে চলে গেছেন। গিয়ে জাহাজের যে কর্মচারী ছিল তাকে বলেছেন ক্যাপ্টেনের সঙ্গে দেখা করুন। ক্যাপ্টেনের সঙ্গে দেখা করেছেন, তাকে সাহেবী ভাষায় কথা বলেছেন তার সঙ্গে। কিছুক্ষণ পরে হাসতে হাসতে বেরিয়েছে, বলছেন চল আমাদের অনুমতি পাওয়া হয়ে গেছে, জাহাজে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে দেখি একবার জাহাজ। সাহসটা ছিল বিবেকানন্দের সঙ্গে। একবার রয়েছেন পাড়াতে, এক্সারসাইজ করতে, তো গায়ে খুব জোরও ছিল। দেখেন একটা ঘোড়া খেপে গেছে, সেই ঘোড়ার মধ্যে একজন ইউরোপিয়ান ভদ্রমহিলা এবং তার সন্তান, তারা চিৎকার করছে, আশেপাশের মানুষ দেখছে কিন্তু কেউ এগোচ্ছে না। বিবেকানন্দ ছুটে গিয়ে সেই ঘোড়ার গাড়িটা যে একটা রড থাকে সেটা ধরে ঝুলে পড়েছে, ঘোড়ার গাড়িটা থেমে গেছে। এইভাবে তিনি তাদের বাঁচালেন। কিন্তু দেখা গেল যখন তিনি এই করছেন, ঘোড়ার গাড়ির চাকাটা পায়ের ওপর দিয়ে চলে গেছে, পায়ে অজরে রক্ত পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই। সারা জীবন মানুষের কথা ভেবেছে। এ তো ছোট বয়সের বিবেকানন্দ বললাম, এবারে বড় বয়সের বিবেকানন্দ বলে শেষ করি। বিবেকানন্দ মাদ্রাজে আছে, দুপুরবেলা তাকে খেতে দেওয়া হয়েছে। তখন তিনি দেখেন যে বাইরে কতগুলো গরিব মানুষ দাঁড়িয়ে আছে। তো যারা খেতে দিয়েছেন, ভাত খেতে দিয়েছেন, বলছেন ওরা দাঁড়িয়ে আছে কেন? তখন তারা বলছেন ওই যে ভাতের ফ্যানটা গালা হলো, ওরা সেই ফ্যানটা খাবে বলে দাঁড়িয়ে আছে। বিবেকানন্দ খেতে পারলেন না, অজরে কাঁদতে লাগলেন এবং সেই বাড়িতে যারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের বললেন ভাতটা ওদের মধ্যে দিয়ে দিন, আজকে আমার একদিন না খেলেও কিচ্ছু যায় আসবে না। এটাই জীবন দেখিয়েছিলেন। চলে গেছেন 1902 সালে, 2024 সালেও তাকে নিয়ে আমরা আলোচনা করি। আর কিছু তোদের কোনো প্রশ্ন নেই? তোর কোনো প্রশ্ন নেই? তোর নাম কি? তোর দিকে তাকিয়েছি, তোর আগে তোর নাম কি? তোর পিছনে তোর নাম কি? তার পাশের জনের নাম কি? হ্যাঁ, স্বর্ণালী, বর্ণালী। তুই কিছু প্রশ্ন করছিস না কেন? তোর করা উচিত, বুঝলি তো? কেন করছিস না? কেন কেন করছিস না বল? ভয় পাচ্ছিস তো? তরুণদের কথা তোরা কি শুনলি? আমাদের কারা পিছিয়ে দেয়? ভয় পিছিয়ে দেয়। ভয়কে দেখেছিস? কেউ দেখাতে পারবি ভয়কে? কেউ দেখিস যথেষ্ট তোরা ভয় পাস, তাকে কত কাছের লোক করে নিচ্ছিস, অথচ তার সাথে তোরা দেখিস নি, কিচ্ছু করিস না, অথচ ভয় পাচ্ছিস। জিজ্ঞেস করে কেন ভাই তোরা যে নির্বাক, তোর তো মুখে কথা নেই কেন? যাই হোক, তোরা তোদের কাছ থেকে শুনলি আজকে আমাদের কাছে, আমরা শিখলাম। ঘটনাটা হচ্ছে মূলত কথা হচ্ছে আমাদের মূল্যবোধটা একটু বদলাতে হবে। সোজা কথা হয়, আজকে এই সারদা স্কুলে আমরা এসেছি মানে এমনি এমনি কিন্তু আসেনি। আমরা যদি তোদের সাথে বন্ধুত্ব করতে চাই, একটাই কারণ যাতে আমরা তোদেরকে কিছু দিয়ে যেতে, আর তোদেরকে সেটা নিতে হবে। একটু বলে নিতে হবে এই সময়টা না খেতেই যায়, সেখানে ডাকছি। আমি আজকে আসছি, খেতে যাবো না না আমাকে এই সময় একটু ফোন করে ডেকে নেয়, আমি খেতে যাই। সেই খাওয়ার সময়টা তোদের সাথে দিচ্ছি, দেখ তোদের সাথে প্রমাণ হতে, ঠিক আছে? সেই কারণে আমরা
যারা বিবেকানন্দ নামটা জানি বা জানবার চেষ্টা করি, আমি গেছিলাম ঘুরতে করতে তোদের পাড়ায় একটু গিয়ে দেখলাম তোরা কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করছিস, কেউ কেউ মাথা নিচু করে বেঞ্চে মাথা নিচু করে ঘুমাচ্ছিস। আমার ভালোই লাগলো, আমি এক সময় করেছি হয়তো স্কুলে, মনে নেই। কিন্তু সামনে যিনি বলছিলেন মূলত কিন্তু তাদেরকে আমরা নয়, তার কথাটা আমার ভালো লাগছিল না, আর না হলে তাকে আমরা মূল্য দিচ্ছিলাম না, বলতে এসছে বলে চলে। কোনটা আমি কোনটা ধরে নেবো বল? যারা ঘুমোচ্ছিলিস তারা বল হাত তুলে। কে কে ঘুমোচ্ছিলিস মাথা নিচু করে ডান দিকে বেঞ্চে? আমি কিন্তু দেখে এসেছি, অপ্রয়োজনে না বলবি না। হাত তোল, আমি মুখ দেখতে চাই না, হাতটা তোল, তাহলেই হবে। থ্যাংক ইউ। যাক, এই যে জায়গাটা, এই দেখ একটা কাজ করেছি তো, করে মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছি, তাহলে সেটা কি কাজ হলো? কি কাজ? অসামাজিক কাজ হলো। দাদা তখন ধরে কি বললেন তোদের? আমরা শিকদার হব, আমরা শিকদারা সোজা করে চলবো। এমন একটা স্কুলে পড়ছি, সারদা স্কুলে পড়ছি, সেখানকার আমাদের যারা বড়রা, যারা আমাদের একটু দিতে চাইছেন, আমরা যখন স্কুল থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত যাব, রাস্তার মানুষ বলবে যে সারদা স্কুলের স্টুডেন্টরা যাচ্ছে। এলাকায় কম্পিটিশন হবে, সারদা মেয়েরা আছে, কমিটি বলবে সারদা মেয়েরা এসছে ভাই, বলবো। এই যে জায়গাটায় নিজেদের পৌঁছে নিয়ে যাওয়া, বুঝেছিস তো? সেই কারণেই আমাদের উচিত প্রতিটি মুহূর্ত নিজের বিচার করা। আমি কি ঠিক করছি? আমি ঠিক করছি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এটা ছেড়ে দেবো। কিন্তু আমি ফুকলি স্বামীজির গান একটা ফুকলি, আমি গান গাইতে জানি না, মনে হচ্ছে তোদের এক জায়গায় বক্তৃতা শুনেছিস তো, সেই জন্য আমি চেষ্টা করছি একটু ফুকলি তোদের একটু শুনিয়ে দেবো। হ্যাঁ, শুনিয়ে দিলে তারপরে জয় দিয়ে আমরা চলে যাবো। গানটা খুব ভালোবাসতেন স্বামীজি, সেই গানটা গাইছি। বিষয় পঞ্চক আরে ভূতগণ সর্বতর পর কেহ নয় আপন, পরমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। মন চলো নিজ লোকে তবে, মন চলো নিজ লোকে তবে। বলছেন সঙ্গে সম্বল রাখো পুণ্য ধন। বলছেন সঙ্গের সম্বল রাখো পুণ্য ধন, যা শিখেছি তাই, ঠিক আছে? গোপনে অতি যত, আমাদের গোপনে রাখতে হবে, মণিকোটায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু সকলে মিলে, তাহলে কি আপনারা এখন দিলে না ওকে দাঁড়ালে ভালো করতেন না? সবাইকে দিতে পারবেন না, জন্য তাড়াতাড়ি করুন। তাহলে এর জন্য ভালো লাগবে না, দাঁড়িয়ে মনোদিন নিয়ে নাও, মনোদিন নিয়ে নাও, চটপট ছেড়ে দাও। আচ্ছা, তোদের কারো কোনো প্রশ্ন নেই? তার মানে তোরা সব জানিস যে বিবেকানন্দ একজন স্বামীজি, তিনি তো সন্ন্যাস নিয়েছেন, তো তিনি হঠাৎ করে একটা বেলুড় মঠ কেন প্রতিষ্ঠা করলেন? এর পিছনে ওনার কি উদ্দেশ্য ছিল বা কি ইচ্ছে ছিল? তিনি কিসের জন্য এরকম একটা মনোরম পরিবেশে একটা বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন? তোমরা দেখতে গেছো বেলুড় মঠ? আমি যদি সুযোগ পাই আজকে বলছি, পুরো কথা দিতে পারছি না, তবু তোমাদেরকে একদিন বেলুড় মঠ বেড়াতে নিয়ে যাবো। দেখলি দেখ, হাতে হাতে ফল দেয়, স্বামী বিবেকানন্দ কি ফল দেয়, পজিটিভের রেজাল্ট দেয়। এখান থেকে দাঁড়িয়ে তোরা একটা দুজনের অভাব পেয়ে গেছে। এবার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে তোমাদের এবং দিদিমণি বোধ সাইড, সঙ্গে কর্তৃপক্ষ যারা উপরে আছে সবাইকে এক করতে হবে, তাই তো? আর কেউ কিছু বলবি? আর কে কিছু? আচ্ছা, আগে দিদিমণিটা উত্তর দিতে হবে, তোমারটা দিচ্ছি। স্বামীজি ভারতবর্ষে ঘুরে দেখেছিলেন
যে ভারতবর্ষের সাধারণ মানুষের যে দুঃখ, তাদের মধ্যে শিক্ষা নেই, তাদের পেটে অন্ন নেই, মাথায় ছাদ নেই, পরনে বস্ত্র নেই, সেটার ব্যবস্থা করতে হবে। এবং সেটার ব্যবস্থা যদি করতে হয়, মানুষের মনোজগতে বিপ্লব আনতে হবে। সেই মনোজগতের বিপ্লব আনার জন্য তিনি একদল সন্ন্যাসী তৈরি করার কথা ভেবেছেন। তাই তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন তৈরি করেন। রামকৃষ্ণ মঠের মধ্যে দিয়ে সনাতন ভারতবর্ষের যে দর্শন সেদিকে প্রচার করা, এবং রামকৃষ্ণ মিশনের মধ্যে দিয়ে নিরলসভাবে মানুষের সেবা করে যারা সেই সেবা করবেন তারা অক্ষমতা সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন তিনি বিশ্বাস করেছেন। তাই স্কুল চালানো, কলেজ চালানো, হাসপাতাল করা, বন্যা ত্রাণে যাওয়া, পুনর্বাসন করা এটি রামকৃষ্ণ মিশনের কাজ। আর মঠের কাজ হচ্ছে ভারতবর্ষের যে সনাতন দর্শন সেই দর্শনটি রক্ষণাবেক্ষণ করা এবং প্রচার করা। আয় মনোসংযোগ কিভাবে করা হয়? সে মনোসংযোগ নাম বলছিস না? বিবেকানন্দ যখন দ্বিতীয়বার বিলেতে যান তখন একজন বিখ্যাত মানুষ স্বামীজির বন্ধু হয়, তার নাম নিকোলা টেসলা। তোমরা এখন দেখবে ইলেকট্রিক ভেহিকেল টেসলা কার, এই যে ইলন মাস্ক যে হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছেন, নিকোলা টেসলা বিবেকানন্দর বন্ধু। তিনি জিজ্ঞেস করেছিলেন স্বামীজিকে, যদি পরের বার পৃথিবীতে আসেন এবং শিক্ষক হন তাহলে কি শেখাবেন? স্বামীজি বলেছিলেন, কিচ্ছু শেখাবো না, শুধু মনঃসংযোগটা শিখিয়ে দেবো। মনঃসংযোগ শেখানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে তুমি সকালবেলায় 2 মিনিট চুপ করে বসবে, বসে ভাববে সারাদিন কি করবে। আর রাত্রিবেলায় 2 মিনিট চুপ করে বসে ভাববে যা পরিকল্পনা করেছিলে সেটা কতটা প্রয়োগ করতে পারলে। এটাই হচ্ছে মনঃসংযোগ। দিস ইজ কল, ওই যে লোকে বলে না ধ্যান করছি কি কৃষ্ণ দেখছি বুদ্ধ দেখছি, সব ভুল, মানে তো হয় না। কনসেন্ট্রেশন ইজ এ মেথড। সেই মেথডটা হচ্ছে তুমি যখন ওই ভাববে কি পরিকল্পনা করছি তখন আর অন্য কিছু মাথায় আসবে না। আমরা মন দিতে পারি না কেন? কারণ যখন বিবেকানন্দ বলি তখন মাথায় অন্য জিনিস ঘোরে, মাথায় 5টা জিনিস ঘোরে, তাই বিবেকানন্দটাও হয় না। আমি যদি বিবেকানন্দের সময় বিবেকানন্দের মধ্যেই থাকি, পড়ার সময় পড়ার মধ্যেই থাকি, আর বন্ধুদের সঙ্গে গল্প করার সময় গল্পের মধ্যেই থাকি, তাহলে কোনো দোষ নেই। আমরা পড়ার সময় গল্পের কথা ভাবি, গল্প করার সময় পড়ার কথা ভাবি, তাই 12টা বেরিয়ে যায়। আমাদের ধর্মই তাই। তুমি দেখবে যখনই বন্ধুদের সঙ্গে রয়েছো তখন কিন্তু বন্ধুর মধ্যে নেই, তখন তুমি পড়াশোনার কথা ভাবছো। আর যেই পড়াশোনার বইটা খুললে, ফিজিক্স বইটা খুললে, সঙ্গে সঙ্গে সেই মুখটা মনে পড়ে গেল, ব্যাস পড়াশোনাটা শেষ হয়ে গেল। যখন যে কাজটা করছো যদি মনটাকে সেই কাজের মধ্যেই আটকে রাখো তাদেরকে মনঃসংযোগ বলা হয়। যত পৃথিবীর বড় বড় টিম আছে, ফুটবল টিম, ক্রিকেট টিম বা অ্যাথলেটিক টিম, তাদের আজকাল কনসেন্ট্রেশন শেখানো হচ্ছে। বলা হচ্ছে তুমি খেলার সময় শুধু খেলার মধ্যেই থাকবে। অর্জুনকে জিজ্ঞেস করা হয়েছিল তার স্বয়ম্বর সভায়, তুমি মাছের কি দেখতে পাচ্ছ? অনেকে বললো আকাশ দেখছি, মাছের দেহ দেখছি। অর্জুন বললো শুধু চোখটা দেখতে পাচ্ছি। ওটাই হচ্ছে কনসেন্ট্রেশন। তুমি সকালে 2 মিনিট বসো, বসে চুপ করে ভাবো সারাদিন কি করবে, আর রাত্রিবেলায় চুপ করে 2 মিনিট ভাবো যে কতটা পারলাম আর কতটা পারলাম না। দেখবে অভ্যাসে পরিণত হবে। ওই 2 মিনিটটাই বেড়ে 4 মিনিট হয়ে যাবে। আর তারপর যখন আরো ওপরের দিকে যাবে তখন নিঃশ্বাসের সঙ্গে যদি এরা করতে পারো তাহলে আরো সুন্দর। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কেউ কিছু বলবে? আর একটু সময় নিয়ে কিন্তু করবে। বলো। নামটা বলি। শ্রীধর দাস। স্বামী বিবেকানন্দ কিভাবে এত সাহসী ছিলেন? আমাদের ভারতবর্ষের দর্শন একমাত্র দর্শন যেটা মানুষকে ভয়হীন হতে শিখিয়েছিল। কোনো উপনিষদের নাম শুনেছো তো? উপনিষদে কি শেখানো হয় বলো তো? উপনিষদে নচিকেতা যমকে জিজ্ঞেস করেছিল আমাকে মৃত্যু ভয় জয় করার
শক্তি দিন। গোটা উপনিষদ পুরোটাই ভয়হীন হতে শেখায়। আমরা ভয় পাই কেন? আমি যখন স্কুলে পড়তাম, আমাদের একজন ক্লাস টিচার ছিলেন, তিনি বলতেন, শোন, বনের বাঘ 10 ফুট লম্বা, আর মনের বাঘের ভয়টাই 10 ফুট। আমরা মনেই ভয় পাই। তুমি যদি জীবনের মুখোমুখি হও, তুমি ভয় পাবে না, পাবে কি? যখন তুমি মনে ভয় করে, পরীক্ষা এই প্রশ্ন আসতে পারে, আকুল হয়ে গেলে, তাই পড়াশোনাটা হলো না। যদি তুমি পড়াশোনাটা করে যেতে, দেখতে পরীক্ষা সবকটা প্রশ্ন অনায়াসে উত্তর দিতে পারছো। আমাদের মনের কাজই হচ্ছে অহেতুক চিন্তা করা। সেই চিন্তা যখন বাস্তব থেকে অবাস্তবে চলে যায়, তখন ভয় তৈরি হয়। আর চিন্তা যখন বাস্তবটা বাস্তবেই থাকে, তখন ভয়টাকে জয় করতে পারে। আপনি একটু ব্রহ্মদৈত্য আচ্ছা, গল্পটা বলুন। বিবেকানন্দের এই ব্রহ্মদৈত্য গল্পটা বলুন না বাচ্চাদের। আচ্ছা, হ্যাঁ, বিবেকানন্দের ব্রহ্মদৈত্যের গল্প। দিদিমণি ওইটা কি ছোটদের বিবেকানন্দের ব্রহ্মদৈত্যের ওই বিবেকানন্দের পাড়ায় একটা বাড়ি ছিল, প্রায় পোড়ো বাড়ি। সেইখানে গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকতো বলে সকলে বিশ্বাস করত। তো বিবেকানন্দ সেখানে গিয়েছিলেন, ওই সব ব্রহ্মদৈত্যের মধ্যে কিচ্ছু নেই। তো নেই। একদিন ধ্যান করে চলে এসে, দেখ, আমি তো সারা রাত্রি বসেলাম, কোনো ব্রহ্মদৈত্য খুঁজে পেলাম না। এই বাড়িটা একটা মজা ছিল। যিনি এই বাড়ির মালিক ছিলেন, তিনি আগামী দিনে একজন বিখ্যাত সন্ন্যাসীর দাদু। সেই সন্ন্যাসীটির নাম স্বামী বিরজানন্দ। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ ছিলেন, বিবেকানন্দের চেলা ছিলেন। অসাধারণ সেবার তার জীবন। তার দাদুর নাম ছিল কালীকৃষ্ণ বসু। ওই বাড়িটা ছিল কালীকৃষ্ণ বসুদেব, বুঝলে? সেই বাড়িতে কাছে ব্রহ্মদৈত্য আছে বলে লোকে কথা বলতো। বিবেকানন্দ বসে দেখালেন যে ব্রহ্মদৈত্য বলে কিছু নেই, চলে এলেন। দেখালেন ওসব হচ্ছে আজগুবি কথা। আমি ভূত নিয়ে কোনো কথা বলবো না আজকে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভূতে বিশ্বাস করি। বিবেকানন্দ রামকৃষ্ণ জীবনে বহুবার ভূত দেখেছিলেন। স্বামী অবেদানন্দজি ভূত নিয়ে যে কাজ করেছিলেন উইলিয়াম জেমসের সঙ্গে, সেটা এখন পৃথিবীতে সবচেয়ে বড় স্বীকৃত কাজ। এবং এই মুহূর্তে নিউক্লিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে যে বিষয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে, তার নাম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। মারা যাওয়ার সময় মানুষ মৃত্যুকে দেখতে পায় না পায় না। যদি কোনোদিন সুযোগ পাই, একটু বড় বড় ছেলে মেয়েদের এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে বলবো। আমি এটা নিয়ে ব্যাপক পড়াশোনা করি, এর নানা রকমের অভিজ্ঞতা আছে, বলবো। কেমন? বিশ্বাস করলে ভূত আছে। আমরা রাগ, উত্তেজনা বা দুঃখকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আসতে পারি? দুঃখ, রাগ, তেজ। বিবেকানন্দ একটা সাংঘাতিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন। যদি ওপরের দিকে তাকাও, দেখবে অনেক মানুষ রয়েছে তোমার থেকে ভালো অবস্থা, তোমার দুঃখ হবে। এবার নিচের দিকে তাকাও, দেখবে অসংখ্য মানুষ রয়েছে তোমার থেকে অনেক বেশি কষ্টে আছে। যখন তাদের দেখবে, তখন নিজের দুঃখটা ভুলে যাবে। আর রাগ যখন হয়, তখন রাগটাকে নিয়ন্ত্রণ করবে কি করে, তাই তো? নিয়ন্ত্রণ করবে যখন খুব রেগে যাচ্ছ, তখন নিজেকে বলবে, তুই রেগে কি হবে, আমারই শরীরটা খারাপ করে রাখছে। গীতায় শ্রী ভগবান চমৎকার শ্লোক বলেছেন রাগের সম্বন্ধে। রাগ আমাদের কি করে? ক্রোধাৎ ভবতি সম্মোহ। আমাদের কি করে? রাগ সম্মোহন করে দেয়। সম্মোহা স্মৃতি বিভ্রম, স্মৃতিটা লোপ পেয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ। তখন বুদ্ধিটা চলে যায়। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যার বুদ্ধি চলে যায়, তাকে দিয়ে আর কিচ্ছু করা যায় না, বুঝলে? তুমি রেগে গিয়ে মাকে প্রচন্ড বকুনি দিয়ে দিলে, তখন কি হলো? তোমার প্রথম তুমি নিজেই রাগের দ্বারা সম্মোহিত হয়েছো, তারপর তোমার বুদ্ধিটা চলে গেছে, এবং যখন তোমার বুদ্ধি চলে গেছে, আর তখন কোনো উপায় নেই ফিরে আসে। তাই রাগটাকে নিয়ন্ত্রণ করবে। আমরা যে রাগ হয় না তা না, আগে বিপুল রেগে যেতাম, এখন খুব কম রাগি। এখন আমরা রাগি।
আর একটা জিনিস শিখিয়ে দেবো, আয়নার সামনে গিয়ে চুল আছাড়ি। খুব যখন রেগে যাবি, আয়নার সামনে যাবি, গিয়ে চুল আছাড়ি আর মুখটাকে বিকৃত করবি, ভ্যান চাবি, নিজেকে নিজে ভ্যান চাবি, দেখবি সব রাগ কমে। এটা হচ্ছে একদম মানে দা মেডিসিন। খুব রেগে যাবি, রেগে গেছিস, কিছু বলতে পারছিস না, আয়নার সামনে গিয়ে ভেঙচি কাটবি, জিপ কাটবি, মুখ কাটাবি, চোখ কাটাবি, টেনা হবি, দেখবি অটোমেটিক হাসছিস। সেই থেকে ওই রাগটা ভুলে যাবে। বুঝে গেল? যাকে এবার জয় স্বামীজি মহারাজ কি জয়, স্বামীজি মহারাজ কি জয়, স্বামীজি মহারাজ কি। তোদের কি ভালো লাগলো? না পেছন থেকে কিছু বলিস না, কারণ আমি নিজে শুনে এসছি, তোরা শুনতে পাচ্ছিস না মাইক্রোফোনের জন্য। যদিও যতটা ওর বলাতে তোদের কাছে পৌঁছেছে, আমরা ক্ষমা চাইছি, আগে আমাদের এটা দেখা উচিত ছিল। যাই হোক, পরে যদি কখনো তোদের ভালো লাগে তাহলে তোরা বলবি, চেষ্টা করবো তোদের সাথে এক হয়ে কিছুক্ষণের জন্য আড্ডা মারা। ঠিক আছে? এটা কিন্তু একটা আড্ডা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো ক্লাস নয়। হ্যাঁ, আমরা নিজেদের একটু পরিবর্তন করবো, ঠিক সারিবদ্ধভাবে আপনি যেভাবে বলেন। আমরা আজকে আমাদের ক্লাস শেষ করলাম।